সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, পুরোটা সময় জুড়ে থাকবো। আশা করি তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ের প্রথম ক্লাসটি তোমরা গত ক্লাসে করেছ। আজকে তার দ্বিতীয় ক্লাস, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায়ের যে শিরোনাম, সেই শিরোনামটি হলো বাংলাদেশের কৃষি। বাংলাদেশের কৃষি নিয়ে গত ক্লাসে আমরা তোমাদের সাথে প্রাথমিক আলোচনাগুলো করেছি, অর্থাৎ বাংলাদেশের কৃষি সম্পর্কে তোমাদেরকে যে ধারণাগুলো দিয়েছি, কৃষির কাঠামো, কৃষি কী এবং কৃষি জোত ও কৃষি খামার, এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা বাংলাদেশের কৃষির পণ্য বিপণন, সমস্যা, সমাধানের উপায় এবং সরকারের গৃহীত পদক্ষেপ, সরকারের অংশগ্রহণ, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পাশাপাশি আরও থাকবে যে কৃষি ঋণ কি এবং সেই কৃষি ঋণ কেন কৃষক ঋণ গ্রহণ করে, সেই বিষয়গুলো তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা আজকের ক্লাসের শিখন ফলগুলো আমরা এক নজরে দেখে নেব। যে আজকের আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, এক নজরে আমরা সেই বিষয়গুলো দেখে নেব। প্রথমেই আছে বাস্তব ঘটনা ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যাসমূহ চিহ্নিত করতে পারবে। তারপর আছে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন সমস্যা সমাধান সরকার বা রাষ্ট্রের অংশগ্রহণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। সর্বশেষ যে শিখন ফলটি আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের কৃষি উন্নয়নে সরকারের গৃহীত কৃষি ঋণ, কৃষি উপকরণ বিতরণের বিভিন্ন কর্মসূচির উপযোগিতা বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের শিখন ফল। তো চলো আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব। যে আজকের ক্লাসের প্রথমে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে কৃষি পণ্যের বিপণন ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, কৃষি পণ্যের বিপণন। কৃষি পণ্যের বিপণন বলতে কৃষি পণ্যের ক্রয় বিক্রয় বা বাজারজাতকরণের ব্যবস্থাকে বোঝানো হয়। এই ব্যবস্থার মধ্যে বিভিন্ন কার্যাবলী হল পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মান উন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং বিক্রয় প্রভৃতি নির্দেশ করে। অর্থাৎ কৃষি পণ্যের বিপণন বলতে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত মাঝখানে যত ধরনের কার্যাবলী রয়েছে সবগুলোই বিপণনের ভিতরে অন্তর্ভুক্ত। অর্থাৎ একটি পণ্য উৎপাদন বা জমিতে যখন বীজ বপন করা হয়, তার পরবর্তী থেকে একেবারে ভোক্তা যখন সেই পণ্যটি গ্রহণ করে, অর্থাৎ ভোক্তার কাছে সর্বশেষ পর্যায়ে যখন ভোক্তা সেই পণ্যটি গ্রহণ করে, সেই পর্যন্ত
যতগুলো ধাপ পের হতে হয়, প্রত্যেকটি ধাপই এই পণ্যের বিপণনের অর্থাৎ বিপণন ব্যবস্থার অন্তর্ভুক্ত প্রত্যেকটি ধাপ। মিস্টার আর.এল. কোলস তার মতে বাজারজাতকরণ হচ্ছে এরূপ এক ধরনের ব্যবসায়িক কার্যকলাপ যার মাধ্যমে পণ্যদ্রব্য ও সেবার প্রবাহ উৎপাদনকারীর নিকট থেকে কোনো নির্দিষ্ট সময় এবং স্থানে তার পছন্দের আকারে, তার পছন্দ মতো আকারে সে পরিশোধ করতে রাজি থাকে এমন একটি দামে ভোক্তার নিকট পৌঁছানোকে বোঝায়, অর্থাৎ পৌঁছানো হয়, সেই অবস্থাটিকেই বাজারজাতকরণ বলে উনি মতামত ব্যক্ত করেছেন। অর্থনীতিবিদ হ্যানসেনের মতে, অর্থাৎ হ্যানসেন একটি সংজ্ঞা দিয়েছেন যে বাজারজাতকরণের সর্বশেষ যে মতামত সেটি তিনি দিয়েছেন। তার মতে বাজারজাতকরণ এরূপ একটি কার্যক্রম যা ভোক্তাদের চাহিদা ও প্রয়োজন আবিষ্কার করে সে অনুসারে পণ্য অথবা সেবা উৎপন্ন করে এবং যা চাহিদা সৃষ্টি ও চাহিদা বৃদ্ধির কাজে ব্যবহৃত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিপণন একটি আধুনিক অর্থনীতির বা আধুনিক অর্থ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখন আমরা দেখতে পাই যে কৃষি পণ্যের বিপণনের এই যে একটি বিষয়ে, অর্থাৎ পণ্য উৎপাদন করার পরবর্তীতে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যে ধাপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে এখন চিহ্নিত করা হয় এবং এর ভিতরে পণ্যের দাম থেকে শুরু করে পরিবহন এবং পণ্যের যে সংরক্ষণ এবং মান উন্নয়ন ও তার গুণগত মান সংরক্ষণ, এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। বিপণন একটি প্রক্রিয়া ভিত্তিক কাজ। এই প্রক্রিয়ায় মানবিক ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো পূরণের প্রচেষ্টা গ্রহণ করা হয়। সুতরাং ভোক্তাদের জন্য ভ্যালু বা মূল্য সৃষ্টির বিনিময়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং তাদের নিকট থেকে ভ্যালু বা মূল্য অর্জন করার সামগ্রী ব্যবসায়িক কার্যক্রমকে বিপণন বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে কৃষি পণ্যের বিপণন হলো এমন একটি সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম যার মাধ্যমে কৃষি পণ্যসমূহের প্রসার, দাম নির্ধারণ ও বন্টন সম্পাদিত হয়। অতএব বলা যায় যে উৎপাদিত কৃষি পণ্যের প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ, পণ্য পরিবহন, সংরক্ষণ, বাজারে উপস্থাপন এবং ভোক্তাদের নিকট নির্দিষ্ট দামে বিক্রয় ইত্যাদি প্রক্রিয়াকেই কৃষি পণ্যের বিপণন বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো কৃষি পণ্যের বিপণন কি সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এই বিপণন ব্যবস্থায় কি কি সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সম্পর্কে আমরা জানব। যে কৃষি পণ্যের বিপণনের সমস্যা, কৃষি পণ্যের বিপণনে সমস্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণনের সমস্যাগুলি আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করার চেষ্টা করছি। সেগুলো হলো কৃষকের দারিদ্র্য, পণ্যের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, তারপরে হচ্ছে অপ্রতুল বাজার সুবিধা, পণ্য গুদামজাতকরণ বা গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, ওজন ও পরিমাপ অর্থাৎ ত্রুটিপূর্ণ ওজন এবং পরিমাপের সমস্যা, বাজার কাঠামো, কৃষি পণ্য সংরক্ষণের যে ঋণের সেই ঋণের অভাব, তা বিপণনের জন্য যে ঋণের প্রয়োজন সেই ঋণের অভাব, শিক্ষা, পণ্যের মান নির্ধারণ, বাজার তথ্যের অভাব, দামের উত্থান পতন,
সরকারি নীতির অভাব, প্রতিযোগিতার অভাব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের মূলত প্রধান প্রধান সমস্যাগুলি এখানে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে কৃষকের দারিদ্র্য। বাংলাদেশের কৃষিজাত পণ্যের বিপণন ব্যবস্থা খুব উন্নত নয়, ফলে কৃষক তাদের যে উৎপাদিত দ্রব্য সামগ্রী তথা ফসল বিক্রি করে ন্যায্য মূল্য প্রাপ্তি হতে তারা বঞ্চিত হয়। তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য প্রাপ্তি থেকে তারা বঞ্চিত হয়। বাংলাদেশের কৃষিজাত পণ্য বিপণনের সমস্যা এবং যে ন্যায্য মূল্য প্রাপ্তির সমস্যা, সেই সমস্যাগুলো প্রথমে আসছে যে দারিদ্র, অর্থাৎ কৃষকের দারিদ্র। বাংলাদেশের কৃষকরা অত্যন্ত দরিদ্র, তাই এই দারিদ্রের কারণেই কৃষকরা ফসল ওঠার সঙ্গে সঙ্গেই, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ফসল ওঠার আগেই নামমাত্র মূল্যে তা বিক্রি করে দিতে বাধ্য হয়। অর্থাৎ তাদের ফসল বা পণ্য কাটার জন্য বা মাঠ থেকে, জমি থেকে সেই ফসল বাড়িতে আনার জন্য তাদের যে শ্রমিকের মজুরির প্রয়োজন, সেই মজুরিটুকু পর্যন্ত যখন তাদের থাকে না, তখন তারা সেই উৎপাদিত পণ্য মাঠে অর্থাৎ জমিতেই তারা বিক্রি করে দিতে বাধ্য হয়। অর্থাৎ তাদের দারিদ্র এরকম একটি পর্যায়ে যখন চলে যায়। তো বাংলাদেশের কৃষি পণ্যের বিপণনের প্রথম সমস্যাই বলছে যে কৃষকের দারিদ্র। পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে অনুন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। আমাদের দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত, ফলে দরিদ্র কৃষকের জন্য এটি অত্যন্ত শ্রমসাধ্য ও ব্যয়বহুল হয়ে পড়ে, যা বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। অপ্রতুল বাজার সুবিধা, অর্থাৎ আমাদের বাজার, পর্যাপ্ত বাজার না থাকায়, অর্থাৎ কৃষকের পণ্য বাজারজাতকরণের জন্য নিকটবর্তী তাদের বাজার না থাকায় তাদের সেই পণ্যগুলো তারা বাজারজাত করতে পারে না। অর্থাৎ কৃষিজাত যে পণ্য, সেই বেশিরভাগই গ্রামীণ প্রাথমিক বাজারেই সেগুলো কেনাবেচা হয়। এই বাজারে ভৌত অবকাঠামো খুবই দুর্বল। তাছাড়া টোল ও চাঁদা দেওয়ার কারণে কৃষকরা পণ্যদ্রব্য বিক্রয়ের যে নিট দাম তা কম পায়। পরবর্তীতে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বিত্তশালী ব্যবসায়ী, এমনকি রাষ্ট্রীয়ভাবেও কৃষিজাত পণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণে গুদামঘরের অভাব রয়েছে। এরূপ সংরক্ষণের অসুবিধার কারণে অনেক উদ্বৃত্ত ফসল নষ্ট হয়। ফলে কৃষকরা ফসলের মৌসুমে কম দামে ফসল বিক্রি করে দিতে বা বিক্রি করে ফেলতে বাধ্য হয়। ত্রুটিপূর্ণ ওজন এবং পরিমাপ। বাংলাদেশের সর্বত্র এই ত্রুটিপূর্ণ ওজন এবং পরিমাপে ব্যবহার করা হয়। এর ফলে কৃষকরা প্রতারিত হয়। বাজার কাঠামো। বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাজারগুলোতে সুসংগঠিত ও সুনিয়ন্ত্রিত নয়। সেই বাজারগুলো কোনো নিয়ন্ত্রণ সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং সেটি কোনো সুসংগঠিত নয়। তাই মৌসুমের সময় কৃষকদের নিকট থেকে মধ্যবর্তী ব্যবসায়ী যারা, তারা ফসলের মূল্যের একটি মোটা অংশ কর, খাজনা, আড়তদারি, চাঁদা ইত্যাদির নামে তারা কেটে রাখে। এবং পরবর্তীতে বলা হয়েছে যে বিপণনে ঋণের অভাব, অর্থাৎ কৃষি পণ্য বিপণন করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণে বা যথেষ্ট পরিমাণে ঋণ পায় না। বিপণনের বিভিন্ন পর্যায়ে যেমন সংরক্ষণ, পরিবহন, প্রক্রিয়াকরণ ইত্যাদির ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয়, কিন্তু কৃষকের জন্য এরূপ ঋণের ব্যবস্থা নেই, কিংবা থাকলেও তা খুবই অপ্রতুল। শিক্ষা। আমাদের দেশের কৃষকরা কম শিক্ষিত বা অশিক্ষিত, ফলে ফটকা কারবারের যে জটিলতা ও বৈদেশিক বাজারের যে গতি প্রকৃতির সঙ্গে তারা একেবারেই অপরিচিত। অশিক্ষিত কৃষক পণ্যের তথ্য সম্পর্কে তারা অজ্ঞ থাকে। এবং পণ্যের মান নির্ধারণের কথা বলা হয়েছে যে দেশের সকল স্থানে উৎপাদিত কৃষি পণ্যের মান একরূপ নয়,
ফলে কৃষি পণ্যের মান নির্ধারণের বিষয়টি কৃষি বাজারে এক জটিল সমস্যার সৃষ্টি করে। বাজার তথ্যের অভাব, অর্থাৎ কৃষি পণ্যের দামের তথ্য রেডিও বা খবরের কাগজের মাধ্যমে প্রচারিত হয়, কিন্তু অনেক কৃষক এই সুযোগ থেকে বঞ্চিত। অবশ্য বড় ব্যবসায়ী যারা, তারা টেলিফোনের মাধ্যমে অতি সহজেই দেশের বিভিন্ন স্থানে তাদের পণ্যের দাম তথ্য সংগ্রহ করতে পারে, দামের যে তথ্য সেগুলো তারা সংগ্রহ করতে পারে। এবং বলা হয়েছে যে দামের উত্থান পতন, বাংলাদেশে কৃষিজাত পণ্যের দামের তীব্র ওঠানামা হয়। কৃষি পণ্যের এই দামের তীব্র ওঠানামার কারণে মৌসুমের সময় দাম কম থাকে এবং যখন কৃষকের ঘরে আর ফসল থাকে না তখন দাম বাড়ে। দামের এরূপ উত্থান পতনের কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বলা হয়েছে সরকারি নীতির অভাব। বাংলাদেশের কৃষি পণ্যের বাজার সংগঠিত ও নিয়ন্ত্রণের জন্য সরকারের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। এবং প্রতিযোগিতার অভাবের কথা বলা হয়েছে যে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার অভাবে কৃষি পণ্য বিভিন্ন বাজারে বিভিন্ন দামে বিক্রি হওয়ায় কৃষকের যে ফসলের যে উপযুক্ত মূল্য সেটা তারা পায় না। এবং বলা হয়েছে যে শ্রেণী বিন্যাস ও নমুনাকরণের অভাব, যে কৃষি পণ্যের যে গুণ অনুসারে তাদের নমুনাকরণের যে বন্দোবস্ত করা বা সেই বন্দোবস্তটা না থাকার কারণে নিকৃষ্ট ও উৎকৃষ্ট পণ্য প্রায় একই দামে বিক্রি হয়, ফলে কৃষক তাদের যে ভালো পণ্যের ভালো দাম সেটি তারা পায় না। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার এইসব ত্রুটিসমূহ আমরা দেখতে পাই এবং যার ফলে কৃষকরা ফসলের যে ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং এদের অর্থনৈতিক উন্নতি ব্যাহত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের কৃষি পণ্যের বিপণনের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমরা এখন আলোচনা করলাম এতক্ষণ। এখন আমরা সেই সমস্যা সমাধানের উপায়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো, যে কি কি সমস্যা আমরা এতক্ষণ যে সমস্যাগুলো আলোচনা করলাম সেই সমস্যাগুলো সমাধান করলেই আমরা এই বিপণন সমস্যাগুলোর সমাধান খুঁজে পাবো। অর্থাৎ সেই সমস্যাগুলো যখন আমরা সমাধান করব তখনই আমাদের এই বিপণন ব্যবস্থাটি আরো উন্নততর হবে। সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলি সমাধানের উপায়। আমরা যেসব সমস্যাগুলি আলোচনা করছি সেই সব সমস্যাগুলির সমাধানে প্রথমেই বলা হয়েছে যে পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিত করতে হবে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে, দালাল ও ফুরিয়া বিলোপ সাধন করতে হবে, গুদাম ও ঋণ ব্যবস্থা করতে হবে, শ্রেণীবিন্যাস ও নমুনাকরণ করতে হবে, বাজার নিয়ন্ত্রণ আছে, সুষ্ঠু ওজন ও পরিমাপ এবং পণ্যের মূল্য নির্ধারণ করা, সমবায় বাজার গঠন, ক্রয় এজেন্সি, প্রচারণা, উন্নত মানের পণ্য উৎপাদন, চুক্তিমাফিক উৎপাদন এবং আন্তর্জাতিক বাজার। এই বিষয়গুলো নিশ্চিত করতে পারলেই কৃষি পণ্য বিপণনের যে সমস্যাগুলো আছে সেগুলো মোটামুটি সমাধান হয়ে যাবে। আর প্রথমেই বলা হয়েছে যে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, যে গ্রামের প্রাথমিক বাজার, সমাবেশ বাজার ও মাধ্যমিক বাজারের যে ভৌত অবকাঠামো উন্নয়ন সাধন করতে হবে, যাতে বাজারসমূহ পরস্পরের সঙ্গে এবং উৎপাদন এলাকার সঙ্গে যুক্ত করার মাধ্যমে কৃষকদের পণ্য বাজারজাতকরণের সুবিধা হয়। পর্যাপ্ত ঋণ সরবরাহ নিশ্চিত করতে হবে, অর্থাৎ স্বল্প সুদে ঋণ দানের সুবিধা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ঋণদান সংস্থা গ্রাম অঞ্চলে স্থাপন করতে হবে, যাতে কৃষকদের প্রয়োজনের সময় পর্যাপ্ত পরিমাণে তারা ঋণ সরবরাহ করা সম্ভব হয়। দালাল এবং ফরিয়া বিলোপ সাধন করতে হবে। কৃষি পণ্যের বাজার থেকে দালাল এবং মধ্যবর্তী যে ফরিয়া শ্রেণী আছে সেগুলোকে বিলোপ সাধন করতে হবে। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও সমবায় ভিত্তিক সমিতি স্থাপনের মাধ্যমে এদের কার্যক্রম বন্ধ করতে হবে। গুদাম এবং ঋণ বলছে যে শস্য সংরক্ষণের সময় শস্যের যেন ক্ষতি না হয় সেজন্য সরকারকে গুদামঘর নির্মাণ করতে হবে এবং শস্য গুদামে মজুত রাখার বিপরীতে সরকার ঋণ দিতে পারে। শ্রেণীবিন্যাস এবং নমুনাকরণ,
অর্থাৎ কৃষি পণ্যের মান অনুসারে এদের শ্রেণীবিন্যাস করতে হবে, যাতে কৃষক ভালো পণ্যের জন্য ভালো দাম পায় এবং এর সাহায্যে বিদেশেও আমাদের কৃষি পণ্যের একটি বাজার বিস্তৃত হবে। বাজার নিয়ন্ত্রণ, বিভিন্ন বাজার কৃষকদের নিকট থেকে যাতে আড়তদারি, ব্যবসায়ী, পাল্লাদারি, টোল, চাঁদা প্রভৃতি অজুহাতে অর্থ আদায় করতে না পারে, সেজন্য আমাদের গ্রামাঞ্চলের বিভিন্ন বাজারে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা দরকার। সুষ্ঠু ওজন এবং পরিমাপ ব্যবস্থার কথা বলা হয়েছে, যে দেশের সকল অঞ্চলে একই মাপের ওজন ব্যবস্থা প্রচলন করতে হবে। এর ফলে ফরিয়া এবং দালালগণ কৃষকদেরকে ঠকাতে পারবে না। পণ্যের মূল্য নির্ধারণ করা, সরকার কর্তৃক কৃষি পণ্যের সর্বনিম্ন মূল্য ধার্য করে সেটি যাতে কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, এতে যাতে কৃষকগণ লাভবান হয়। এবং সমবায় বাজার গঠনের কথা বলা হয়েছে, প্রচারণার কথা বলা হয়েছে, যে বাজার ব্যবস্থা সম্পর্কে কৃষকদেরকে অবহিত করার জন্য সরকারি উদ্যোগে উপযুক্ত প্রচারণা ব্যবস্থা থাকা প্রয়োজন। এবং উন্নত মানের পণ্য উৎপাদন, কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চয়তা বিধান করতে হলে পণ্যের মান উন্নত করতে হবে। এবং চুক্তি মাফিক উৎপাদন, যে বাংলাদেশের তামাক উৎপাদনের ক্ষেত্রে চুক্তি মাফিক উৎপাদন ব্যবস্থা চালু আছে। উৎপাদক তার ফসল কোম্পানির ক্রয় কেন্দ্রে নির্ধারিত মূল্যে বিক্রয় করে এবং উপকরণের দাম বাদ দিয়ে যে মূল্য হয় তা পায়। এবং আন্তর্জাতিক বাজার, আমাদের কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য এরূপ বাজার খুঁজে বের করতে হবে। এই সমস্যাগুলো সঠিকভাবে যদি আমরা এই ব্যবস্থাগুলো যদি আমরা সঠিকভাবে নিতে পারি বা গ্রহণ করা হলে কৃষিজাত পণ্যের বিপণন উন্নত হবে এবং কৃষকরা উৎপাদিত ফসলের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য তারা পাবে। এর ফলে তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলাদেশি কৃষি পণ্যের বিপণনের সমস্যা এবং সেই সমস্যা থেকে সমাধানের উপায়গুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনের সরকার বা রাষ্ট্রের যে অংশগ্রহণ, সেই রাষ্ট্রের অংশগ্রহণের গুরুত্ব কতটুকু, সেই বিষয়গুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে কৃষি পণ্য বিপণনে সরকার বা রাষ্ট্রের যে অংশগ্রহণ বা উদ্যোগ, তার যে গুরুত্ব, সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। যে সরকার কর্তৃক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি পণ্য উৎপাদনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা এবং দেশের অভ্যন্তরে বা বিদেশে এই পণ্য ক্রয় বিক্রয়ের উদ্যোগকে রাষ্ট্রীয় বিপণন বলে। পৃথিবীর অনেক দেশেই কৃষকদের অর্থনৈতিক ভিত্তি মজবুতকরণের রাষ্ট্র কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে সরাসরি অথবা পরোক্ষভাবে সমর্থন সূচক নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। বাংলাদেশ সরকারও এদেশের কৃষিপণ্য বিপণন সমস্যা সমাধানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা প্রদান করে যাচ্ছে। প্রথমে বলা হয়েছে যে অবকাঠামো উন্নয়ন, তারপরে বলা হয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ, কৃষি বীমা প্রচলন, উপকরণ সহায়তা ও ভর্তুকি। উপকরণ সহায়তা বা ভর্তুকি, উপকরণ সহায়তা বা ভর্তুকি, কৃষি তথ্য সার্ভিস, এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে সরকার বা রাষ্ট্রের যে ভূমিকা, সেই বিষয়গুলো উঠে আসে। অর্থাৎ অবকাঠামোগত যে সুবিধা আসার কথা হলো কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেজন্য বাজারজাতকরণের নিমিত্তে সারা দেশে সরকারি উদ্যোগে কৃষক বিপণন দল বা কৃষক ক্লাব গঠনের পাশাপাশি কৃষি পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র, জেলা উপজেলা পর্যায়ে কৃষি বাজার উন্নয়ন এবং লিঙ্কেজ তৈরির জন্য ঢাকাতে একটি সেন্ট্রাল মার্কেট নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধির কথা বলা হয়েছে, যে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিতকরণ এবং প্রতি জমিতে আবাদি জমিতে রূপান্তরকরণ এবং আমদানিকৃত বীজে রোগবালাই পরীক্ষাগার স্থাপন, শস্য সংগ্রহ উত্তর ফসলের যে ক্ষতি কমানো, সেই কার্যক্রম সম্প্রসারণ এবং কৃষি উপকরণের ভর্তুকি বৃদ্ধি, ন্যায্য মূল্যের কৃষি উপকরণ সহজলভ্য করা এবং
এর সরবরাহ নিশ্চিতকরণ, কৃষি ঋণের আওতা বৃদ্ধি এবং প্রাপ্তি সহজীকরণ, সেচ সুবিধা সম্প্রসারণ, সেচ যন্ত্রপাতির সহজলভ্যতা বৃদ্ধি, লক্ষ্যভিত্তিক কৃষি সম্প্রসারণ, কৃষিজাত পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ফসল সংরক্ষণের যে পর্যাপ্ত ব্যবস্থা সেগুলো নেওয়া হয়েছে। কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে যে কৃষি পণ্য বিপণন নীতির একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে যে কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ, মান যেন উচ্চ থাকে, সরকার এরূপ নীতি অনুসরণ করে। এর ফলে কৃষি পণ্যের ভালো দাম পাওয়া যায় এবং দেশীয় পণ্যের যে ব্র্যান্ডিং সেটি তৈরি হয়। বলা হয়েছে যে কৃষি বীমা প্রচলন, কৃষি বীমা প্রচলনের ক্ষেত্রে বলা হয়েছে যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি কৃষকদের উৎপাদিত শস্য প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার কারণে তাদেরকে শস্য মূল্য সহায়তার জন্য কৃষি বীমা এবং কৃষক পর্যায়ে কৃষি মূল্যের যে কৃষি পণ্যের যে ন্যায্য মূল্য সেই প্রাপ্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং বলা হয়েছে যে উপকরণ সহায়তা ও ভর্তুকি, সরকার সারা দেশে 1,43,75,000 কৃষক পরিবারের জন্য পরিবারের মধ্যে উপকরণ সহায়তা কার্ড বিতরণ করছে এবং কৃষক এবং ক্রেতাকে সহায়তার লক্ষ্যে অনেক সময় সরকার উচ্চ মূল্যে খাদ্যশস্য ক্রয় করে স্বল্প মূল্যে তথা ভর্তুকি দিয়ে বিক্রি করে। এবং কৃষি তথ্য সার্ভিসের কথা বলা হয়েছে যে ডিজিটাল কৃষি বাস্তবায়নে কৃষি তথ্য ও সেবা কমিউনিটি রেডিও কার্যক্রম সম্প্রসারণ, বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির কল সেন্টার সমূহের মাধ্যমে কৃষি এবং কৃষিভিত্তিক যে সেবার ব্যবস্থা গ্রহণ, ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন, অনলাইন ভিত্তিক ই কৃষি সেবার উন্নয়ন এবং কৃষি তথ্য সার্ভিসের প্রধান কার্যালয়ে কৃষি কল সেন্টার স্থাপন, জেলা পর্যায়ে বিপণন অফিসগুলোকে ইন্টারনেট সংযোগের আওতাভুক্তকরণ এবং হাট বাজারে বাজার দর ও তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট যে www.dem.gov.bd তে প্রচার এবং পরিবীক্ষণ জোরদার করণ। অনুন্নত ও উন্নয়নশীল দেশে সরকার অনেক সময় রাজনৈতিক চাপ সহ্য করতে প্রকৃত কৃষকদের কল্যাণে মধ্যস্থতা ভোগীদের উৎখাত বা বৈদেশিক ব্যবসায়ীদের অশুভ চক্রান্ত মোকাবেলা, রাষ্ট্রীয় সম্পদের উপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধান, দাম নির্ধারণের দর কষাকষি বা সর্বনিম্ন দাম ধার্য, বৈদেশিক মুদ্রার বিনিময় নির্ধারণ ইত্যাদি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষি পণ্য বিপণনে সরকার বা রাষ্ট্র অংশগ্রহণ করতে পারে। এ কারণে বাংলাদেশের কৃষি পণ্যের উৎপাদন ও বিপণন সমস্যা সমাধানে রাষ্ট্রের যে অংশগ্রহণ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়। এবং বলা হয় যে বাংলাদেশ সরকারের পক্ষে 2014-15 যে অর্থ বছর, সেই অর্থ বছরের বাজেটে বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন যে কৃষি উন্নয়নের জন্য সারের মূল্য কৃষকের ক্রয় ক্ষমতায় রাখা এবং কৃষি খাতে প্রণোদনা, কৃষি উপকরণ সহায়তা কার্ড এবং 10 টাকায় কৃষকদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইউনিয়ন ও ব্লক পর্যায়ে বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সার বিতরণ সহ বহুমুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বাংলাদেশের কৃষি পণ্য বিপণনে সরকার বা রাষ্ট্রের যে অংশগ্রহণ এবং সেই অংশগ্রহণ কতটুকু গুরুত্বপূর্ণ এবং সরকার কিভাবে অংশগ্রহণ করতে পারে, সরকার কোন কোন খাতে কাজ করতে পারে, সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম। যে প্রথমে বলা হয়েছে অবকাঠামো উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ, কৃষি বীমা প্রচলন, উপকরণ সহায়তা ভর্তুকি এবং কৃষি তথ্য সার্ভিস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশের সরকারের যে ভূমিকা সেটি, অর্থাৎ কৃষি পণ্য বিপণনে সরকার বা রাষ্ট্রের যে ভূমিকা, সেই বিষয়গুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনার এই পর্যায়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে কৃষি ঋণ কি এবং কৃষকরা কেন ঋণ গ্রহণ করে। বাংলাদেশের কৃষি ভরণ পোষণের পর্যায়ে পরিচালিত হচ্ছে বিদায় উপকরণের হিসেবে কৃষি ঋণ একটি ভিন্ন মাত্রায় গুরুত্ব বহন করে। কৃষি কাজের ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে কৃষি ঋণ বলে। অর্থাৎ জমি থাকলেই উৎপাদন করা যায় না, উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণ যেমন লাঙল, গরু, যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ঔষধের প্রয়োজন হয়। কিন্তু কৃষকরা গরিব বলে মূলধনের অভাব এইসব পণ্য বা এসব উপকরণ ক্রয় করতে পারা
তাদের পক্ষে সম্ভব হয় না। মূলধনের অভাবে এসব উপকরণ তারা ক্রয় করতে পারে না। তাই কৃষি আনুষঙ্গিক উপকরণ ক্রয় এবং অন্যান্য উৎপাদন ব্যয় নির্বাহের জন্য কৃষকরা যে ঋণ গ্রহণ করে তাকে এগ্রিকালচার ক্রেডিট বা কৃষি ঋণ বলা হয়। এখন প্রশ্ন হতে পারে যে কৃষকরা কেন ঋণ গ্রহণ করে? বাংলাদেশ একটি কৃষি নির্ভর দরিদ্র দেশ। এদেশের কৃষকগণ উপকরণ ক্রয়, কৃষি জমির রক্ষণাবেক্ষণ, উৎপাদিত ফসলের বাজারজাতকরণ ইত্যাদি কারণে ঋণ গ্রহণ করতে বাধ্য হয়। এজন্য কৃষি ঋণকে কৃষকের প্রয়োজন ও উদ্দেশ্য অনুযায়ী 4 শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমে বলা হয়েছে উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ, এবং উৎপাদনশীল যেই ঋণ সেটি উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণের অন্তর্ভুক্ত হচ্ছে উৎপাদনশীল ঋণ, ভোগ্য ঋণ, অনুৎপাদনশীল ঋণ। সময়ের ভিত্তিতে কৃষি ঋণ হচ্ছে স্বল্পকালীন ঋণ, মধ্যকালীন ঋণ এবং দীর্ঘকালীন ঋণ। জামিনের ভিত্তিতে কৃষি ঋণ, এবং পরবর্তীতে বলা হয়েছে যে ব্যক্তিগত এজেন্সির ঋণ এবং প্রাকৃতিক দুর্যোগ ও দ্রব্যমূল্য বৃদ্ধি। এই উপরিক্ত কারণগুলোতে সাধারণত দরিদ্র কৃষক কৃষির উন্নয়ন ও পারিবারিক এবং সামাজিক প্রয়োজনে কৃষি ঋণ গ্রহণ করে। অর্থনীতিবিদ স্যার ফ্রেডারিক নিকলসন বলেন যে পৃথিবীর ইতিহাসে এই সাক্ষ্য যে কৃষির জন্য ঋণ অত্যাবশ্যক। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আলোচনা আমরা এখানেই শেষ করব। আজকের আলোচনায় তোমরা জানলে যে বাংলাদেশের কৃষি পণ্য বিপণনে সমস্যাগুলি কি, সমাধানের উপায়, এবং সেই কৃষি পণ্য বিপণনে সরকার বা রাষ্ট্রের কি ভূমিকা এবং রাষ্ট্রের অংশগ্রহণে কি গুরুত্ব রয়েছে, সেই বিষয়গুলো তোমরা আজকে জানলে। এবং সর্বশেষ যে বিষয়টি জানলে সেটি হচ্ছে কৃষি ঋণ কি এবং কৃষক কেন ঋণ গ্রহণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো তোমরা বাসায় আরো বেশি চর্চা করবে, এবং আমার বিশ্বাস তোমরা একটু দেখলেই তোমাদের এগুলো আরো আত্মস্থ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থেকো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।